স্যার 11 যে কোনো একটা করাই দিন। 11 মনে করো আমি 2 নম্বর প্রবলেমটা আমি দেখাচ্ছি। 1 2 এগুলো দেব। 11 এখানে বলা আছে যে একটা বৃত্ত দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে, বলে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে 6 11 2 করতেছি 11 2 বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হলো 6 0 আর বলছে যে একটা বৃত্ত এবং একটা রেখার সাথে বৃত্তটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x = 0 আর হলো একটা রেখা দেওয়া আছে x = 3 নাকি x = 3 তাহলে আমরা এখানে লিখলাম x - 3 = 0। তো আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো। প্রশ্নটা বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এটা এবং যেটা এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু দিয়ে দেয়। এটা হলো বৃত্ত আর এটা হলো একটা রেখা। এটা তো বুঝি এটা বৃত্তের সমীকরণ আর এটা হলো একটা রেখার সমীকরণ। x = 3 তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে এসে লিখলাম x - 3 = তো আমরা এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুকে বৃত্তের সমীকরণ তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x = 0 এই বৃত্ত এবং x - 3 = রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটার সমীকরণ হলো প্রথমে হলো বৃত্তের সমীকরণটা আমরা লিখবো x স্কয়ার প্লাস k ইনটু রেখার সমীকরণটা লিখবো x - 3। খেয়াল করো কি লিখলাম, বৃত্তের সমীকরণ প্লাস k ইনটু রেখার সমীকরণ। দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা এইভাবেই বের করছিলাম সরলরেখা যখন আমরা পড়ছিলাম। এটা বুঝছি কিভাবে লিখলাম, বৃত্ত এবং রেখার ছেদবিন্দুগামী। এখানে আমরা k এর মানটা বের করব। k এর মানটা কিভাবে বের করব, ওই যে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র হলো এটা থেকে আর এটা তো আমাদের প্রশ্ন ছিল, তাহলে এটা এই দুইটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা এটা পাইলাম এবং k এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা বৃত্তের সমীকরণটা বের পাবো। k এর মানটা কিভাবে বের করব, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এটা, তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা বের করব এটা স্কয়ার। তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি আমরা বের করে দেব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস kx মাইনাস 3k = 0। এটা একটু সাজাই লিখি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস kx আর মাইনাস 4x, তাহলে k মাইনাস 4x মাইনাস 3k = 0। তো এটাকে যদি আমরা দেখো 2gx2fy এই আকারে লিখি, দেখো খেয়াল করো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হলো 2g, এটাকে আমরা 2 নিলাম তাহলে 2 দিয়ে ভাগ করলাম 2gx, যেহেতু এটা নাই fy নাই তাহলে এটা ঠিক থাকবে, এখানে আমরা 3k। তাহলে দেখো এটা হলো g এর মান আর f যেহেতু নাই y নাই তাহলে y 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হলো মাইনাস এটা আর এটা না কেন্দ্র মাইনাস জি মাইনাসের। খেয়াল করো এই বৃত্তের কেন্দ্র কত, এটা হলো জি এর মান আর এফ যেহেতু নাই এর মান 0। দেখি বুঝো তোমরা? জি স্যার। জি স্যার। এটা দেওয়া আছে কি প্রশ্নতে, এটা দেওয়া আছে 6 0। তাহলে প্রশ্ন মতে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন মতে এটার মান 6 আর ওইটা 0 0, তার মানে মাইনাস k মাইনাস 4 ছিল, মাইনাসটা হবে মাঝখানে, এটা যদি মাইনাসটা দিব এখানে উপরে দিলে আবার না, ঠিক আছে এটা সমান হলো 6, এটার সমান যদি 6 হয় তাহলে k মাইনাস 4 সমান হলো 4 6 24। ঠিক আছে, তাহলে k এর মান দাঁড়াচ্ছে কত, স্যার নিচের দিকে দেখা যাচ্ছে আমরা k মাইনাস 4, হ্যাঁ k মাইনাস 4 না তো 2, আমি একটু কই কি ব্যাপার, এটার মান দেওয়া আছে হলো এটার মান দেওয়া আছে কত, এটার মান কত 6 না প্রশ্নে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো k মাইনাস 4 ইকুয়াল টু হলো মাইনাস, তাহলে k এর মান কত, k এর মান দাঁড়াচ্ছে হলো k এর মান দাঁড়াচ্ছিল মাইনাস 12 প্লাস 4 সমান হলো মাইনাস 8। তাহলে k এর মান আমরা পাইলাম কত, মাইনাস
কে এর মান যদি পাই তাহলে আমরা এই সমীকরণটিকে আমরা বসাই দেই, এখানে আমরা বসাই দিই, অথবা এটাতে বসাই দেবো, এটাতে বসাই, এটাই তো আমার বৃত্তের সমীকরণ, অথবা এখানে বসাই দেবো, যে কোনো জায়গায় বসাতে পারো, এইটার যে কোনো জায়গায় বসাতে পারো। কে এর মান আমরা পাইলাম -8, কে এর মান -8 একে বসাই, কে এর মান -8 আমরা একে বসাই, তাহলে কে ইকুয়াল টু -8 এক নঙে বসাই, এক নঙে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, কে এর মান -8, তাহলে -8 -4 তার মানে কি -12, আমি একসাথে লিখে নিচ্ছি, ঠিক আছে। কে এর মান -8 তাহলে -8 -4 মানে হলো -12, আর কে এর মান হলো কত -8, তাহলে 3024 প্লাস 24 ইকুয়াল টু 0, এটা হলো आंसर আমাদের, ঠিক আছে। এই 11 যে কয়টা প্রবলেম আছে তিনটা একই ভাবে করব, এটা যেভাবে করছি আমরা ঠিক একই ভাবে। স্যার 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 সমীকরণের প্রথম লাইনটা বুঝছি না। জি স্যার। শুরুতে যেটা লিখলাম না এটা, জি স্যার। কে এটা আমরা সরল রেখাতে আমার কথা শুনুন, দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এটা নিয়মটা হলো প্রথমে বৃত্তের সমীকরণ প্লাস একটা ধ্রুব ইনটু সরলরেখার সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণ লেখা এটা কিসের, এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু এটা হলো তোমার সূত্র। আমরা সরলরেখাতে পড়ছিলাম দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রে প্রথম রেখা প্লাস কে ইনটু দ্বিতীয় রেখা, ধরো দুইটা রেখা যদি হয়, ধরো x1 প্লাস b y1 প্লাস c, এটা যদি একটা রেখা হয়, আর একটা রেখা যদি তোমার ax2 প্লাস by2 প্লাস c2, এটা 1 0 c2, তাহলে এটা হলো এই রেখা এবং এই রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো দুইটা রেখা, এটা একটা রেখা, এটা একটা, দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ এটা, আর একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো প্রথমে বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু রেখার সমীকরণ, এটা হলো সূত্র। প্রথমে রেখার সমীকরণ কে ইনটু আরেকটা রেখার সমীকরণ, আর এখানে লিখছি প্রথমে বৃত্তের সমীকরণ কে ইনটু রেখার সমীকরণ, ঠিক আছে। এখান থেকে কে এটা হলো একটা আননোন, এই মানটা আমরা বের করলে, এই মানটা বের করতে পারলে এখানে বসাই দিলে আমরা নির্ণয় সমীকরণটা পাবো। এটা বের করার জন্য আমরা যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এটার কেন্দ্র বের করলাম, কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছি 60, তার মানে জি এর মান হলো -j হলো এটা, তাহলে জি এর মান এটা, কেন্দ্রের স্থানাঙ্ক -j মান এটা ধরে আমরা কে এর মানটা বের করলাম, বের করে আমরা এখানে যে কোনো এক জায়গায় তুমি এখানে বসাও, এখানে বসাও, যে কোনো এক জায়গায় বসালে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। একটা বৃত্ত একটা ছেদবিন্দুগামী, এটা হলো প্রথমে বৃত্তের সমীকরণ প্লাস কে ইনটু রেখার সমীকরণ, ঠিক আছে। এরপরে বলো তো 12 থেকে কোনটা করবো কিনা, 12 স্যার 3 12 3, আচ্ছা আমি এটা মুছছি, প্রশ্নটা একটু পড়ো তো, যে বলছো কার প্রশ্নটা 12-3, প্রশ্নটা একটু পড়ো, প্রশ্নটা কি বলা আছে যে বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটা বর্গ, ও এবং ওসি কে অক্ষ ধরে বাহু বিশিষ্ট একটি বর্গ, ও এবং ওসি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটি পরিবৃত্তের সমীকরণ x² + y² = bx + y। আচ্ছা আমরা একটু চিত্রটা একটু ড্র করার চেষ্টা করি, ধরো ও এ এটা বি, এটা একটা বর্গ আমরা ধরে নিলাম, এটা হলো এ আর এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা x অক্ষ, এটা y, এটা হলো আমাদের মূল বিন্দু। বলছে বি বাহু বিশিষ্ট, তার মানে এই যে বর্গটার বাহু হলো বি, বর্গটার বাহু হলো বি, তার মানে প্রত্যেকটা বি, তাহলে এতটুকু বি এতটুকু বি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে বলো তো, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বিবি, কারণ এই অংশটা বি, এই অংশটা বি, প্রত্যেকটা হলো স্মল বি, তাহলে এই বি বিন্দুটার স্থানাঙ্ক এটা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে আমাকে বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে
B0 বিবি স্যার তাহলে এটা স্থানাঙ্ক হবে b0 আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে B0 0b 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 এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক। এখন তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গেছি। এখন বলছে যে প্রমাণ করে যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ, অর্থাৎ এই সবগুলো বিন্দু দিয়ে যায়। পরিবৃত্ত মানে কি, ধরো এটা যদি বর্গ হয় এটা প্রত্যেকটা দিয়ে যাবে এরকম, এটাকে বলি আমরা পরিবৃত্ত। এটা দিতে যাবে, এটাকে বলে পরিবৃত্ত। ধরো এটা কিন্তু একটা, সরি আগে আমরা বৃত্ত আগে এটা বুঝতে সুবিধা হবে, এটাতে আঁকতে সুবিধা হবে। ধরো এটা একটা বৃত্ত, তাহলে এটা হলো পরিবৃত্ত। এই যে সবকটা বিন্দু দিয়ে যাবে এটা হলো পরিবৃত্ত। তার মানে আমার এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা সবকটা বিন্দু দিয়ে যায়, মানে এটা বের করতে হবে। তাও মানে একটু খেয়াল করো, আমরা এটা দুই এক ভাবে করতে পারি। একটা হলো আমরা খেয়াল করো, এখন কিন্তু তোমরা ক্লু পেয়ে গেছো। আমরা যদি বৃত্তটার সমীকরণ আমরা ধরে নিই x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে এটা ধরে আমরা এই বিন্দু দিয়ে যাই, এই বিন্দু দিয়ে যাই, এই বিন্দু যে কোনো তিনটা বসায় তিনটা সমীকরণ পাবো। এখান থেকে আমরা gfc এর মানটা বের করতে পারবো। এটা কি বোঝা যায় কি বলছি আমি? না স্যার বুঝি নাই। পরিবৃত্ত কাকে বলে? পরিবৃত্ত লোকা এই সবকটা বিন্দু দিয়ে যায়, যে শীর্ষ বিন্দু 4টা আছে এগুলা দিয়ে যায়। যেমন এটা একটা পরিবৃত্ত, যে সবকটা, এটা ধরো বি, এটা ধরো ও, এটা এ, এটা বি, সি, তাহলে এটা হলো পরিবৃত্ত। তাই এই বৃত্তটা কি? এই বৃত্তটা সবগুলা বিন্দু দিয়ে যায়, ও দিয়ে যায়, এ দিয়ে যায়, বি দিয়ে যায়, সি দিয়ে যায়। তাহলে আমরা ও এ বি সি বিন্দুগুলো তো জানি আমরা। তাহলে আমরা যদি ধরে নিই বৃত্তটার সমীকরণ হলো x² + y² + 2gx + 2fy, পরিবৃত্ত যেটা বলতেছি, যে এটা যদি আমরা এটা ধরে নিই তাহলে এটা হলো 0 0 দিয়ে যায়, এটা এ বিন্দু দিয়ে যায়, এটা বি দিয়ে যায়, এটা সি দিয়ে যায়, চারটা বিন্দু দিতে যায়। পরিবৃত্ত মানে হলো সবকটা শীর্ষ বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা যদি 0 0 বসাই তাহলে সি এর মান পাবো 0। এই বিন্দুটা যদি বসাই তাহলে সি এর মান পাবো, এটা বসালে একটা পাবো, এটা বসালে আরেকটা পাবো। আমার চারটা বিন্দু লাগবে না, তিনটা বিন্দু বসাইলে, তাহলে এটা না বসে আমরা এটা বসাই তাহলে একটা শূন্য পাবো। অর্থাৎ ও এ সি আমরা বিটাও বসাতে পারি, কোনো অসুবিধা নাই, এটা দিয়ে গেলে এটা দিয়ে যাবে। তাহলে এটা বসাইলে আমরা এখান থেকে জি এফ সি এর মানটা পাবো, পাইয়া এটাতে বসাই দিলে হবে। বুঝছো? এটা আরেকটা শর্ট ওয়ে আছে এটা করার, সংক্ষিপ্ত পদ্ধতি। শর্ট ওয়েটা হলো স্যার আমরা স্যার বিন্দু দ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ করতে হয় না স্যার? আমরা হ্যাঁ রাইট, এই যে তৌকির যেটা বললো, আমরা এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ করলো আমরা পেয়ে যাবো। এটা হবে নির্ণয় বৃত্ত। দেখো এই বিন্দু এবং এই বিন্দু, ও বিন্দুর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি এটা, তাহলে আমরা এটাকে ব্যাস ধরে, কারণ এটা যদি বর্গ হয় তাহলে এটা অথবা এটা যে কোনো একটা ব্যাস হবে, তাহলে আমরা এটাকে ব্যাস ধরে অথবা এটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের যে সমীকরণটা হবে সেটা হবে আমার পরিবৃত্তের সমীকরণ, কারণ সেটা প্রত্যেকটা বিন্দুতে যাবে। একটা ওয়ে তো আমরা এটা দেখলাম, আরেকটা ওয়ে সরাসরি আমরা লিখতে পারবো যে ও এবং বি বিন্দু কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হবে নির্ণয় পরিবৃত্ত। ও হলো এটা, যেহেতু এটা একটা বর্গ, আর বি হলো তোমার এটা বি বিন্দু। বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি কি হবে? নির্ণয় পরিবৃত্ত। ঠিক আছে, নির্ণয় পরিবৃত্ত। এখন এই দুইটা বিন্দুর সংযোগে ব্যাস ধরে পরিবৃত্তের সংখ্যা মনে আছে? x - x1 x - x2, সূত্রটা কি? x - x1 x - x2 x2, তারপরে প্লাস y - y1 y - y2। এটা যদি আমরা বের করে নিই ডাইরেক্টলি আমরা পেয়ে যাব। তাহলে এখানে x - x1, তাহলে x - x1 x1 হলো 0, তারপরে x - x2 x2 মান হলো b, প্লাস y - y এর মান 0, y - y2 y মান এটা সমান 0। তাহলে এখানে থাকতেছে হলো x * x - b, তারপর প্লাস y * y - b সমান 0। তাহলে এখানে x² - bx হলো y² - by = 0। তাহলে আমরা যদি এটা ডান পাশে নিয়ে যাই x² + y² bx + by
এটাই তোমাদের প্রমাণ করতে বলছে। এখান থেকে বি কমন টানতে পারো, x স্কয়ার প্লাস y স্কয়ার বি x প্লাস y। এটাই প্রমাণ করতে বলছে, এটা আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করলাম। বোঝা গেছে এটা? জি স্যার। আমরা দুইভাবে করতে পারবো না, বুঝছি তো? একটা হলো বৃত্তের সমীকরণ ধরে যে তুমি বিন্দুগুলো দিয়ে যায় বর্গ যেহেতু, তাহলে সবকটি সমান, এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি। ঠিক আছে, বলো এরপরে কি? স্যার 12 7 12 7 12 5 6 7 5 6 7 12 কি করছো সবগুলা? এর আগের গুলাতে কারো কোনো সমস্যা আছে কিনা? 12 7 রাগ পর্যন্ত তোমরা করতে হবে, করছি না ভাই। না করলে তো হবে না, করতে হবে। আমি তো 12 7 করে দিচ্ছি, তার মানে আমি ধরে নিব যে আগের গুলো পারো। আগের গুলাতে কারো সমস্যা আছে কিনা? কারো থাকলে বলো, একটু দেখো। তোমরা করতে হবে, প্রশ্নগুলো করতে হবে, নিজে পারো কিনা চেক করতে হবে। স্যার 12 করছি না স্যার। 12 টোটালি করছো না? জি স্যার, করছি না একটাও 12। প্রশ্নগুলো তো একটু দেখতে হবে, না দেখলে হবে না। দেখো তো 7 আগের কারো সমস্যা আছে কিনা একটু দেখো, দেখলে কোনটা মনে হয়। যদি না থাকে তাহলে আমি 7-এই যাব। এর আগে যদি কোনো সমস্যা থাকে সেটা বল। স্যার 6 ইচ্ছা আছে। ঠিক আছে, 6 নাম্বারটা আমরা করতেছি। 6 মানে হলো তার আগের গুলোর সাথে মিল আছে, 4 5 এগুলো একই রকম। 6 করলে বা 4 5 করলে যে আমরা তো একটু আগে চিন্তা করলাম না, 4 5 6 একই রকম। 12 ধরো 6টা আমরা দেখি, তারপরে আমি 7-এ আছি। এখানে বলা আছে যে একটা রেখা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে। একটা রেখা দেওয়া আছে ধরো x - y + 2 = 0, এই রেখা। এবং আরেকটা বৃত্ত দেওয়া আছে হলো 3x² + 3y² - 29x - 19y + 56 = 0। হচ্ছে যে এই রেখা এবং এই বৃত্তে যে যা তৈরি করে তার দৈর্ঘ্য নির্ণয় করে। ধরো একটা বৃত্ত আর রেখাটা হলো এটা রেখা, ধরো বৃত্তটা হলো এটা রেখা, তাহলে এটা হলো রেখা, তাহলে এটা হলো যে রেখাটা যা, তার মানে এটার দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এইটার দৈর্ঘ্য বের করতে হবে একটা জিনিস। আরেকটা বলা আছে যে যাটিকে বের ধরে, যাটিকে যদি আমরা বের ধরে আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, অর্থাৎ এটাকে বের ধরলে আরেকটা যদি বৃত্ত পাবো, অর্থাৎ এটাও বের করতে বলছি। দুইটা জিনিস, একটা হলো যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, আর যাটাকে বের ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে হবে, দুইটা জিনিস। তাহলে প্রদত্ত রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে, আর এটা লিখলাম প্রদত্ত রেখার সমীকরণ তোমার x - y + 2 = 0। রেখার সমীকরণ লোক এটা। এখান থেকে আমরা x অথবা y যে কোনো একটা মান আমরা বের করে আমরা অন্যটাতে বসাবো, বসাইয়া আমরা ছেদ বিন্দুটা বের করব। অর্থাৎ এটা হলো রেখার সমীকরণ, এটা হলো কি বৃত্তের সমীকরণ। এখানে x এর বা y এর মানটা বের করে এটাতে যদি বসাইলে আমরা x এবং y এর যে মানটা পাবো সেটা হলো ওই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর স্থানাঙ্কটা পাবো। তাহলে আমরা যাই যদি দুইটা প্রান্ত বিন্দু পেয়ে যাই, তাহলে তার দৈর্ঘ্য বের করতে পারবো এবং তাকে ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে পারবো। বুঝতে পারছি কি করব আমরা আসলে? তাহলে আমরা এটাকে সমাধান করে কি করব, ওই যে যাটা দেওয়া আছে যাই প্রান্ত বিন্দু দুইটা বের করব। ধরো এটা বের হইলো একটা 1 2 অথবা a1 b1, এটা বের করলে a2 b2, তাহলে এর দৈর্ঘ্য বের করতে পারবো না? দুইটা বিন্দু জানা থাকলে তার ডিসটেন্স বের করতে পারবো না আমরা? জি স্যার, ফার্মু স্যার। জি স্যার। তাহলে এটা ক্যালকুলেশনটা করতে হবে, কি ক্যালকুলেশনটা হয়তো একটু বড় হবে। আমি করতে চাইলে তোমরা বললে আমি করে দিতে পারি, আমার মনে হয় তোমরা পারবা ক্যালকুলেশন। এবং ওই যে এটার একে বের ধরে ইয়ার সমীকরণ, বৃত্তের সমীকরণ একটু আগে আমরা সূত্র রয়েছে, এখান থেকে তুমি y এর মানটা বের করলাম অথবা x = লিখলাম, x এর মান লিখলে লিখলে কি y - 2, এই মানটা তুমি এখানে বসাবা ওই বৃত্তের সমীকরণে। এটা
বসাইয়া এটাকে সমাধান করে x এর দুইটা মান পাবা, x এর দুইটার জন্য y এরও আমরা দুইটা মান পাবো। তার মানে x এর যে দুইটা মান এটা হলো দুইটা ভুজ দুইটা বিন্দুর, আর y এর দুইটা মান দুইটা খুঁটি, তাহলে দুইটা বিন্দু আমরা পেয়ে যাব। দুইটা বিন্দু যদি পেয়ে যাই, এটার মানও পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তারপর এটা যদি ধরো এটা ধরো b ধরো, তাহলে b সমান হইল গা আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি, ভুজ দুইটার অন্তরের বর্গ প্লাস খুঁটি দুইটার অন্তরের বর্গ, এটা আমরা দূরত্ব পেব। আর এটাকে বেশ ধরনের বৃত্তের সমীকরণ একটু আগে যে আমরা লিখলাম x - x1 ইনটু x - x2 প্লাস y - y y - y2। তো মূলত এই দুটো সমাধান করতে হবে, সমাধান করলে আমরা দুটো বিন্দু পাবো। ঠিক আছে, সমাধানটা আমি আর যাচ্ছি না, যেহেতু একটু বড় হতে পারে, যেহেতু বর্গ টর্গ আছে কি একটু করতে হবে, ইয়াতে হবে পারা যাবে মামা। এর আগের 3-4 দেখো তো কোনো সমস্যা আছে কিনা। এর আগের এটা তো 4 করলাম না, 4 না, এটা কত করলাম? তো 4 নম্বরটা 4 এ 5টা দেখো তো। আর মান কত হবে স্যার 12 4টা বলে দেন। 4টা একটু ডিফারেন্ট, একটু খেয়াল করো, ভাষাটা একটু বুঝতে হবে, না হলে এটা একটু অসুবিধা একটু দিব। 12-4 যেটা 12-4 যেটা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলা আছে যে আর এর মান কত হলে আর ব্যাসার্ধ পৃষ্ঠ শুধুমাত্র একটা বৃত্ত পাওয়া যাবে যা 6, 7 এবং ধরো একটা বৃত্ত, একটা বিন্দু দেওয়া আছে 6, 7, ধরো এটা হলো 6, 7, এটা হলো ধরো এই বিন্দু, আর একটা বিন্দু দেওয়া আছে মনে করো না এটা দেওয়া আছে 12 দিকে, ধরো এটা হলো 12 দিকে, এই দুইটা বিন্দু দেওয়া আছে। এখানে বলা আছে যে আর এর মান কত হলে এই বিন্দু আর এই বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম একটা বৃত্তি পাওয়া যাবে। প্রশ্নটা একটু খেয়াল করো, স্যার এ স্যার ব্রেকিং নিউজ দেয় স্যার কেনা ইয়া স্যার মামুনি লোক গ্রেফতার হইছে। আচ্ছা, ব্রেকিং নিউজ মানুষ জানবে না, এখন তো কাজটা করো। কই আছে টিভি দেখতেছে না নেট থেকে? আচ্ছা শোনো, আমরা স্যার আমাকে একজন নিউজ দিল স্যার আমার পাশে, সেই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ফরওয়ার্ড করে দিছো, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা হলো এটা বলা আছে যে আর এর মান কত হলে এটা এবং এটা দিয়ে যায় এমন একটাই বৃত্ত পাওয়া যাবে। এখন এই কথাটার অর্থটা তোমাকে ভিতরে ঢুকতে হবে। আমরা যদি খেয়াল করো একটা বৃত্ত করতে চাই, তাহলে যে এই দুইটাকে যদি আমরা ব্যাস ধরি তাহলে একটা বৃত্ত পাবো। এটা যদি ব্যাস না ধরি বৃত্তটার, যদি অন্য যে কোনো বিন্দু ধরি, তাহলে কিন্তু আমরা অসংখ্য বৃত্ত পাবো। খেয়াল করো, এই অবস্থায় থাকলে আমরা পাবো একটা বৃত্ত। এখন যেটা আছে এটা কি ধরছি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যদি আমরা ব্যাস ধরি তাহলে আমরা কিন্তু একটা বৃত্ত পাবো। আর এই দুইটা যদি ব্যাস না ধরি, ধরো এটা 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 ব্যাস যদি না ধরি, তাহলে এই দুইটাকে সংযোগ করে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। ধরো এটা একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, অথবা এরকম আরেকটা এরকম নিলাম আরেকটা বৃত্ত। দেখো খেয়াল করো, আমরা অসংখ্য বৃত্ত তৈরি করতে পারবো এটাকে ধরো। কিন্তু যদি আমরা ব্যাস ধরি তখন কিন্তু আমরা একটা বৃত্তই পাবো। তাহলে মূল কথাটা এটা, ওই যে একটা শব্দ বলা আছে শুধুমাত্র একটা, এই কথাটা বোঝা যাচ্ছে যে এত এত ব্যাস ধরে কিন্তু বৃত্তের সমীকরণটা তুমি বের করতে। বুঝছো বিষয়টা? আমার কথা কি বুঝছো? স্যার আবার একটু বলেন। আমি আবার চিত্রটা দেখাই, চিত্রটা দেখলে বুঝতে পারবো। চিত্রটা দেখো, আমরা ধরো এই তো বৃত্ত, ধরো এটা হলো ওইটা, এটা ধরো এটা হলো আমার বিন্দু, তো এই দুইটা বিন্দু এটা, তাহলে এটাকে ধরে আমি অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। দেখো এরকম আমি একটা বৃত্ত আঁকলাম, এই দিক থেকে নিয়ে আবার এরকম আরেকটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। অথবা আমার বৃত্তগুলো আঁকা হয়তো হচ্ছে না, এরকম অসংখ্য বৃত্ত আঁকা যাবে না এই দুইটা বিন্দুকে সংযোগ ধরে? জি স্যার। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমরা ব্যাস ধরি, ধরো এটাকে যদি আমরা ব্যাস ধরি, আমরা এটা যদি এটার উপরে যদি কেন্দ্র থাকে, তখন কিন্তু আমরা অসংখ্য বৃত্ত না একটা বৃত্তই পাবো। এটা কিন্তু ব্যাস ধরি একটা বৃত্তে, তখন বৃত্ত একটাই হবে না, একাধিক হবে? স্যার একটাই হবে। এখানে যে শব্দটা বলা আছে শুধুমাত্র একটা বৃত্ত পাওয়া যাবে, এই শুধুমাত্র কথাটার জন্য, শুধুমাত্র একটা বৃত্তের জন্য আমাদের ধরতে হবে যে এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে যে বৃত্তটা পাবো সেটা হবে আমাদের নিম্নবৃত্ত, ঠিক আছে। এবং তখন এই দুটো বৃত্তের অর্থাৎ এটাকে ব্যাস ধরতে হবে। এটা ব্যাস ধরলে এটার যে দূরত্বটা পাবো, অর্থাৎ আমি এ বি যেটা পাবো সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এটা হবে ব্যাস। যদি ব্যাসার্ধ 8 ধরি তাহলে
2r সমান হবে ab, তাহলে r সমান হবে ab এর অর্ধেক, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হবে এটা। ঠিক আছে, এখানে r এর মান কত বলছে না, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারছি, তাহলে আমরা এটা লিখবো, এখানে ভাষাটা লিখবো এইভাবে, এটা বের করতে পারছি, r এর মানটা বের করতে পারছি। তাহলে r এর মান আমরা বের করব কিভাবে, r এর মানটা বের করব, এটা আমরা লিখবো, এই কথাটা লেখার আগে আমরা লিখবো, যেহেতু তোমার ধরো a বিন্দু দেওয়া আছে, আমার ধরো 6 7, আর b বিন্দু দেওয়া আছে তোমার হলো 12 আর 13, এটা দেওয়া আছে, a বিন্দু দেওয়া আছে এটা, b বিন্দু দেওয়া আছে এটা। ঠিক আছে, এখন যেহেতু a b বিন্দু দিয়ে যায় এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটা বৃত্ত পাওয়া যাবে, যে কথাটা লেখা আছে, যেহেতু a b বিন্দু দিয়ে গমন করে, বিন্দুগামী, এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র, আর ব্যাসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে, সুতরাং বিন্দু দুটি, সুতরাং কি হবে, সুতরাং AB বেশ হবে। সুতরাং বিন্দু দুটি ব্যাসের প্রান্তবিন্দু হবে, বিন্দু দুটি ব্যাসের প্রান্তবিন্দু হবে। এই ব্যাসের প্রান্তবিন্দু ছাড়া এটা একটা বৃত্ত পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা লিখতে পারি এটা 2r = হলো ab। এত বৃত্তটার ব্যাসার্ধ তো r বলা আছে, তাহলে ব্যাস কি হবে, 2 * r সমান ab, তাহলে ab সমান আমরা লিখব কি, এই যে 12 - 6 হোল স্কয়ার প্লাস হলো 13 - 7 হোল স্কয়ার, এটা দুটো বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র, এখানে হলো 6 স্কয়ার আর এখানে হলো এখানে তো 6 স্কয়ার, তাহলে হলো 6 * 36 36 72, তার মানে 36 × 2, তার মানে এটাকে লিখতে পারি আমরা 6√2, এটা হলো তোমার 2r সমান এটা, তাহলে r সমান কি হবে, r সমান হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3√2, তোমার r এর মানটা বের করতে চাইছি বলছে, তাহলে r এর মানটা আমরা বের করলাম। দেখো এটা বের করে বলছি, বৃত্তের সমীকরণ খুব বলতে না, যদি সমীকরণ বলতো তাহলে আমরা এটা বের করে ওই সমীকরণটা আমরা বের করতাম। প্রশ্নে বলা আছে যে r এর মান কত হলো, r এর মানে r এর কোন মানের জন্য, একটি মাত্র মানের জন্য। ঠিক আছে, এটা বোঝা গেছে এটা? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে বলো কোনটা করব, সাথে কি যেন, সাথে না 8 কি যেন কোনটা যেন বললা, সাথে যাব, 7 নাম্বার। স্যার এই জায়গাটা একটু বুঝাইবানি স্যার, 2r = ab জায়গাটা স্যার একটু, এটা যদি মানে ব্যাস পরে হয়, এটা যদি ব্যাস হয়, ব্যাসটা কি, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ না, এই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ প্রশ্নে বলা আছে এটা। জি স্যার, তাহলে 2r সমান কি, ab বিন্দু দুটার, বুঝছি, ab এর দূরত্বটাই তো আমার ব্যাস, তাহলে এটা বের করলাম, এটা লোকের সূত্র দিয়ে বের করলাম আমরা। আচ্ছা, তাহলে এটা গেল, এরপরে বলো আমরা 7 না 8 দিন কোনটা বললা এই প্রশ্নটা, আর 12 7 নাম্বার, 12 7 নাম্বারটা, এটা একটু পড়ো তো, এর জন্য একটু পড়ো, 4 রোড কি জন্য দেওয়া আছে, বাবু 12 7 4√2 বর্গের একটি, প্রশ্নটা পড়ো। 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি সুষম বিন্দু ঋতু পড়তেছে, পড়ো। x অক্ষের উপর অবস্থিত, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা 4√2 বাহু বিশিষ্ট একটা বর্গের কর্ণ, বর্গের 12 7,
আমরা এটা একটা চিত্র আঁকলে আমাদের ক্লিয়ার হয়। 4√2 বাহুবিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে আর বিপরীত শীর্ষটি ধরো আমরা যদি এখানে একটা শীর্ষ মূল বিন্দুতে আরেকটা শীর্ষ কোথায় উঠে x অক্ষের উপরে বসছে, ঠিক আছে? ধরো আমরা x করব, একটা শীর্ষ লোক এখানে আর একটা শীর্ষ লোক এখানে, তাহলে দুইটা শীর্ষ আমরা পাই, আরো দুইটা শীর্ষ রয়েছে না? তাহলে আমরা যদি এটাকে এখানে একটা বর্গ তৈরি করি, খেয়াল করো, আমরা যদি এখানে একটা বর্গ বানাই, এই হলো বর্গ, খেয়াল করো, তাহলে এই বর্গটার একটা শীর্ষ মূল বিন্দুতে আরেকটা শীর্ষ এখানে, এই বর্গটা 4√2 কি দেওয়া আছে? এটার বাহুর দৈর্ঘ্য, খেয়াল করো, এই অংশটা দেওয়া আছে 4√2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 4√2 প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 4√2। তো এরকম কিন্তু আমরা বর্গ পাবো দুইটা। দেখো বলছে একটা হলো তোমার মূল বিন্দুতে আরেকটা, তাহলে ঠিক এই বিপরীত পাশে তো আমরা আরেকটা পাবো, এই শর্ত অনুসারে আরেকটা পাবো না? অর্থাৎ এরকম বলছে যে একটা শীর্ষ মূল বিন্দুতে, একটা শীর্ষ মূল বিন্দুতে আরেকটা শীর্ষ x এর উপরে, তাহলে x এর উপরে এইদিকে না ওইদিকে এটা তো বলা নাই, তাহলে আমরা তো দুই দিকেই পাইতে পারি, ঠিক কি না? এরকম তাহলে বুঝাই যাচ্ছে এরকম বর্গ পাবো আমরা দুইটা। এটা হলো আমার x অক্ষ, এটা হলো x অক্ষ। চিত্রটাকে বুঝছি আমরা? জি স্যার। আমার কত চতুর্ভুজটা আঁকাটা এত পারফেক্ট হয় নাই, ধরে নিই এটা সেম বলবো আর মানে একটা হলো একটা শীর্ষ দেওয়া আছে মূল বিন্দুতে আর একটা দেওয়া আছে এটা তুমি এটার এই বাহুগুলোর দৈর্ঘ্য কত? 4√2, এটা আমরা বলছিলাম যে এটা 4√2, এটা 4, তাহলে এটা সমান কি হবে? এই ইয়াগুলো কোনগুলো কত? কোনগুলো সমকোণ না? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এটা হলো তোমার এটা তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এই কর্ণ আসসালামু আলাইকুম স্যার। আমরা একটা নাম দিই ওএ ধরো, তাহলে বর্গে আমরা চিত্র বুঝছি কিনা, চিত্রটা এটা লাগবে, এটা প্রবলেম সলভ করতে চিত্র ছাড়া করতে পারবো। তাহলে বর্গে কর্ণ হলো ওএ আর ওবি, যদি দুইটা ধরি আমরা এটা সেম বর্গ, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য ওএ সমান আমরা লিখতে পারি কি? √x² + y² বা 4√2² + 4√2 হোল স্কয়ার। 4√2 স্কয়ার তার বর্গমূল, এটা না? সেটা হলো উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা সমান দেব 4 4 16, ওখানে 32 আর 32 কত? 64, তার মানে 64 এর বর্গমূল কত? 8। তাহলে এটা 8, এটা যদি 8 হয়, এটা 8 যদি হয়, তাহলে কেন্দ্রটা এখানে আছে, তাহলে বৃত্তের কেন্দ্র মানে এটাকে ধরে একটা বৃত্ত করতে হবে না স্যার? হ্যাঁ জি স্যার। স্যার এটা তো √2a দিয়ে করা যায়, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। √2, হ্যাঁ এটা করতে পারো, এটা লিখতে পারো যে √2a আছে না, এটা ধরে করতে পারো। তাহলে তুমি এটা ধরে করো, দেখো √2 আর এর মান কত? 80 আসে। 8 আসে না? এই যেভাবে করো, তোমার যেভাবে কম্পেয়ার করো, এটাও 80 আসে, এটাও 80 আসে, তুমি যেটা বেটার মনে করো সেটা ইউজ করো, অসুবিধা। তাহলে আমরা কর্ণ পাইলাম। এখন তাহলে আমরা যে বৃত্তটা তৈরি করতে হবে, অর্থাৎ এটাকে বের ধরে একটা বৃত্ত তৈরি করতে হবে, এই যে এটাকে বের ধরে, তাহলে এটাকে বের ধরে
তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? এতটুকু যদি 8 হয় তাহলে এতটুকু কত? 4 না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস হবে, বৃত্তের ব্যাস না ব্যাসার্ধ আমরা লিখলাম, ব্যাসার্ধ হবে কত? 4, তাই না? 8/2 লিখতে পারো সমান 4। বৃত্তের ব্যাসার্ধ হলো 4। তো বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে একটু খেয়াল করো, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক হলো 40, তাহলে এইখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? -40, -40। তাহলে বৃত্তটার কেন্দ্র কি হবে? এত বৃত্তের কেন্দ্র +-40, রাইট, +-4 আমরা যদি একসাথে লিখি এভাবে লিখতে পারি, বৃত্তটার কেন্দ্র হবে +-40। তো বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে বৃত্তের সমীকরণ এখন আমরা বের করতে পারবো না? এত বৃত্তটির সমীকরণ কি হবে? +-40 কি করে হয়েছে? এতটুকু যদি 4 হয় তাহলে এখান থেকে এই পাশে আসলে তার অবস্থানটা কি হবে? -4 না? এটা তো 8 ঠিক আছে, এটাকে দুইটা ভাগ করলে আমরা এটা বাম দিকে আছে না, x অক্ষের ডানে পজিটিভ এর নেগেটিভ। জি স্যার। এটা -40, তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? x মাইনাস ওই যে এটা +-4 x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কত? এটা। তাহলে এটা হলো আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস মাইনাস 2ab হলো 8x প্লাস 16 প্লাস y স্কয়ার ইকুয়াল টু হলো 16। তাহলে আমরা পাচ্ছি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 8x ইকুয়াল টু 0। এটাই আমার নির্ণয় বৃত্তের সমীকরণ। এটাকে বের ধরে যে বৃত্তটা পাবো সেটাই আমাদের জাস্ট কিভাবে আমরা করে দিলাম। ঠিক আছে? জি স্যার। স্যার চিত্রটা আবার একটু বুঝাই। চিত্রটা আমি মুছাই তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে প্রশ্নটা বলছে যে এমন একটা বর্গ আছে যে বর্গের একটা শীর্ষবিন্দু এখানে মূল বিন্দুতে আরেকটা x অক্ষের উপর, ধরো x অক্ষের উপর এদিকে হইতে পারে এদিকে হইতে পারে, এটা তো জানি না। একটা শীর্ষবিন্দু কোথায় মূল বিন্দুতে, আরেকটা কোথায় x অক্ষের উপর, তাহলে বর্গ এরকম দুইটা হইতে পারে, ঠিক কি না? একটা যেহেতু বলছে যে মূল বিন্দুতে ওকে, আরেকটা x অক্ষের উপর, তাহলে x অক্ষের ডানে না বামে সেটা তো আমাদেরকে বলে নাই। এটা বলছে যে অপরটা হলো অপর শীর্ষটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে x অক্ষের উপর অবস্থিত, তাহলে এখানে একটা বর্গ তৈরি হতে পারে, এরকম একটা বর্গ তৈরি হতে পারে। ঠিক আছে, এখানেও সেম একটা বর্গ তৈরি হতে পারে। ঠিক আছে, এরকম দুইটা বর্গ হতে পারে না? এটা তো বুঝি কেন দুইটা বর্গ হতে পারে। একটা শীর্ষ মূল বিন্দুতে আরেকটা, কিন্তু এই বর্গে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 4 রুট, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 রুট। তো এটা 4 রুট হইলো, তাহলে এটা কত পাবো? এটা হলো ওই যে সূত্র দিয়ে যদি করি এটার মান হবে 8, ওই যে √2 অথবা ওই যে এটা বের করব। তাহলে এটা হলো ব্যাস আমার। এটা যদি ব্যাস হয় তাহলে এটার অর্ধেক, এটা যদি 8 হয় তাহলে অর্ধেক কত? 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 4, 0। ঠিক একই ভাবে তো এটার একই জিনিস, তাহলে এটা আমার কত? এটা হলো আমাদের 8, তাহলে এটা হলো অর্ধেক -4, তাহলে এটা যেহেতু বাম দিকে এইজন্য আমাদের এটার স্থানাঙ্ক হবে -4, 0। ঠিক আছে, এটা ধরছিলাম আমরা এটা বি, এটা ধরো বি, এটা ধরছিলাম সি টি, কিভাবে করতে পারছি বুঝছি এটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। কেন্দ্র কত? 4, 0, -4, 0। তুমি দুইটা আলাদা নিতে পারো অথবা একটা, এটা আসলে দুইটা বৃত্ত, একটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x আর একটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8। এটা নিয়ে করলে আমরা একটা পাবো আর এটা নিয়ে করলে আরেকটা পাবো, আর একসাথে লিখলে এইভাবে করতে কোনো অসুবিধা নেই। বুঝছো? যদি আমরা দুইটা আলাদা নিয়ে করি তাহলে এরকম দুইটা আলাদা লিখবো, আলাদা পাবো, আর একসাথে করছি। তো এখন এটা হলো তোমার ড্যাশ, এটা হলো ড্যাশ, ড্যাশের অর্ধেক হলো ব্যাসার্ধ, তাহলে এটা যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ কত? 4। তাহলে ওই যে ব্যাসার্ধ হলো আমরা পাইলাম 4, আর ব্যাসার্ধ 4 আর কেন্দ্র হলো 8। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি জানি এবং কেন্দ্র যদি জানি তাহলে বৃত্তের সমীকরণটা আমরা x - a হোল স্কয়ার বাই h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা আমরা ধরে এটা আমরা বের করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আমরা 13 থেকে আমি একটা বুক করে দিচ্ছি, 13 নম্বরটা।
13 এক নাম্বারটা আমি করে দিচ্ছি। নাম্বার 1 স্পর্শ করে এরকম যে প্রবলেমগুলো। তো স্পর্শ দুই ধরনের হতে পারে, একটা হলো অন্তঃস্থভাবে স্পর্শ করে আর একটা হলো বহিঃস্থভাবে স্পর্শ। তাহলে এটা আমরা বুঝে নিচ্ছি। নাম্বার 13 আমরা পড়ছিলাম, সূত্র মনে আছে কিনা তোমরা, যদি বহিঃস্থভাবে স্পর্শ করে, ধরো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, যদি বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে এটা ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হলো r1 আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো মনে করো r2, এটা হলো c1 এটা হলো c2, তাহলে এটা কি অন্তঃস্থ স্পর্শ করছে না বহিঃস্থ স্পর্শ করছে? বহিঃস্থভাবে যদি স্পর্শ করে তাহলে c1 c2 অর্থাৎ কেন্দ্র দুটোর দূরত্ব হবে, এই দূরত্ব হবে এইটা এই অংশ r1 আর এটা হলো r2, তাহলে এটা হবে r1 প্লাস r2। অর্থাৎ এই সূত্রটা হবে কখন, যখন বহিঃস্থভাবে স্পর্শ করে, তখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এটা কি বুঝি আমরা? জি স্যার। যখন বহিঃস্থভাবে স্পর্শ করবে তখন কেন্দ্র দুইটার ডিসটেন্স হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। আর যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, আমি উপরে নিলাম, দেখো এই একটা বৃত্ত আর এর মাঝে ধরো আরেকটা বৃত্ত আছে। প্রথম বৃত্তটার ব্যাসার্ধ মনে করো এটা r1, এটা হলো এই পুরাটা হলো r1, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হলো এটা হলো r2, এটা r2 দেখা যাচ্ছে না, এটা হলো r2 আর এই বৃত্তের ব্যাসার্ধ এটা, অর্থাৎ এখান থেকে এটা যেটা, এটা হলো ধরো r1, r1 টা হলো এখান থেকে এতটুকু পর্যন্ত, আর r2 টা হলো এটা। তাহলে এটা c1 ধরে, এটা যদি c2 ধরি, তাহলে c1 আর c2 এই ডিসটেন্সটা কি হবে, c1 c2 অর্থাৎ কেন্দ্র দুটোর দূরত্ব r1 থেকে যদি আমরা r2 বাদ দিই তাহলে তো পাবো আমরা c1 c2, অর্থাৎ কেন্দ্র দুটোর দূরত্ব হলো এটা পাবো কি, এই পুরো ডিসটেন্স থেকে, ধরো এটা হলো r1, এটা থেকে যদি আমি r2 বাদ দেই তাহলে আমরা এটা পাবো। বোঝা যাচ্ছে? এই পুরাটা হলো r1 আর এতটুকু হলো r2, তাহলে পুরো r1 থেকে যদি r2 বাদ দেই তাহলে আমি এতটুকু পাবো, আর এতটুকু মানে কি, এতটুকু মানে হলো c1 c2, অর্থাৎ কেন্দ্র দুটো দেখা যাচ্ছে কিনা এই পুরাটুকু হলো r1 আর এতটুকু হলো r2, তাহলে r1 থেকে যদি r2 বাদ দেই তাহলে পাবো কি, এই এতটুকু পাবো। এতটুকু মানে কি, কেন্দ্র দুটোর ডিসটেন্স, তাহলে কেন্দ্র দুটোর দূরত্ব হলো r1 - r2 অর্থাৎ ব্যাসার্ধ দুইয়ের বিকফলের সমান। তো এটা কখন ঘটবে, যদি বৃত্ত দুইটা অন্তঃস্থভাবে স্পর্শ করে। তাহলে আমরা বৃত্ত দুইটা অন্তঃস্থভাবে স্পর্শ করার শর্ত হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিকফলের সমান, আর বহিঃস্থভাবে স্পর্শ করার শর্ত হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ক্লিয়ার এটা? জি স্যার। কারো কোনো আপত্তি আছে? সবাই নাই কি? আছে স্যার। না 9 জন 10 জন আছে, ব্যাপার কি? না স্যার, আজকে অনেকে নাই স্যার। সবাই পারে সবকিছু নাকি বিষয়টা। আচ্ছা, এখন আমরা দেখো 12-13 প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো। 13 নম্বরের প্রশ্নটা আমরা এখন একটু দেখি। আমরা এই শর্ত দুটা আমরা আগে আলাপ করছিলাম, আবার আমরা একটু রিকল করলাম। আমরা 13 নম্বরের প্রশ্নটা দেখি। 13-1 থেকে আমরা শুরু করি। 13 বলা আছে যে এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হলো 4, 3। বলছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হলো 4, 3 এবং x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আমি জাস্ট মূল কথাটা লিখছি। আমাদের প্রশ্নটা হলো এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র এটা এবং এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমার বৃত্তের সমীকরণের কেন্দ্র দেওয়া আছে, আমার আরেকটা লাগবে কি, আমরা কাঙ্ক্ষিত যে বৃত্তটা আমরা বের করব সেটার কেন্দ্র দেওয়া আছে কিন্তু এটা হলো কেন্দ্র। তাহলে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে। তাহলে আমার কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব, ওই শর্তটা, যেহেতু বৃত্তটা এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে সেখান থেকে আমরা ব্যাসার্ধটা আইডেন্টিফাই বের করার চেষ্টা করব। প্রশ্নটা কি বুঝছি? জি স্যার। তাহলে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমার যে বৃত্ত, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হলো 4 এবং এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। ঠিক আছে? আমরা ধরো
যে যে বৃত্তকে বহিস্থ বা স্পর্শ করে, আমরা যদি এটা চিন্তা করি একটু এইভাবে না, আমরা এক্স অক্ষরে একটু দিয়ে করি। ধরো তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, যে বৃত্তটা দেওয়া বহিস্থ বা স্পর্শ করে এই বৃত্তের কেন্দ্র কত, যে বৃত্তটা দেওয়া 1 1 নো 0 0 ভুলে গেছো, ও 0 0 0 0 ব্যাখ্যা করো তো 4 4 না 2 হবে 2 হবে। ধরো 1 2 ধরো এটা হলো এটা হলো এই বৃত্তটা, এটা কেন্দ্র হলো 0 0 এটা। তাহলে এটা আর আমি যে বৃত্তটা আমরা বের করব সেটা বহিস্থ বা স্পর্শ করে, তার মানে এই বৃত্তটাকে এটা হলো আমাদের যেটা দেওয়া আছে সেটা, আর যেটা নির্ণয় করব সেটা ধরো আমি বাইরে ধরো এরকম একটা বৃত্ত নিতে পারি, ঠিক আছে। ধরো এটা হলো ওইটার কেন্দ্র দেওয়া আছে 4 খেয়াল করছো। এখন আমাদের বলছে এই ব্যাসার্ধটা বের করতে হবে, এই ব্যাসার্ধ। তাহলে আমরা তো খুব সিম্পলি বের করতে পারি, এটার মান দেওয়া আছে 2, আর এটাকে যদি আমরা r1 ধরি বা r2 ধরি, যেটা একটা কিছু ধরলাম, ধরো ব্যাসার্ধ r ধরলাম আর r ধরলাম, তাহলে এই দুটার যোগফল হবে কি, এই যে এটার দূরত্বের সমান। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের পেয়ে যাব, আর r এর মানটা যদি পাই তাহলে এই বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। বুঝছি? স্যার চিত্রটা বুঝি নাই স্যার। তোমার যে বৃত্তটা দেওয়া আছে সেটার হলো কেন্দ্র কি 0 0 আর ব্যাসার্ধ তো 2, তাহলে বৃত্তটা যদি আমি আঁকি তাহলে এটা পাবো, এটা পাবো না? জি স্যার। এটা পাবো, এটার স্থানাঙ্ক এটার মূল বিন্দু দিয়ে যায়, যেহেতু দেখো x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস 0 এটা মূল বিন্দু কেন, আর এটা ব্যাসার্ধ হলো 2। এখন বলছে আমার এমন একটা বৃত্ত বের করতে হবে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হলো 4, তাহলে এটা হলো 4 3। ধরো এটা হলো এটার কেন্দ্র হলো 0 0, আর যে বৃত্তটা আমরা নির্ণয় করব সেটার স্থানাঙ্ক হলো কেন্দ্রের স্থানাঙ্ক হলো 4 এটা বলা আছে প্রশ্নে, এই যে বলা আছে কেন্দ্র হলো 4। তাহলে আরেকটা বলা আছে যে এই বৃত্তকে বহিস্থ বা স্পর্শ করে, তাহলে এটাকে বহিস্থ বা স্পর্শ করে, এটা বহিস্থ বা স্পর্শ করে না? যদি আমার অঙ্কটা জি স্যার। মনে নাই ধরে নিলাম, ধরো এরকম, তাহলে এটাকে বহিস্থ বা স্পর্শ করে, তাহলে বহিস্থ ভাবে স্পর্শ করে, তাহলে এখান থেকে আমরা তাহলে যে বৃত্তটা আমাদের আমরা এটা ধরে নিব, ধরি নিম্ন বৃত্তের ব্যাসার্ধ, যে বৃত্তটা আমরা নির্ণয় করব, তাহলে নিম্ন বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হলো r, ঠিক আছে। এটা আমরা বের করতে হবে প্রদত্ত বৃত্ত যেটা দেওয়া আছে, প্রদত্ত বৃত্ত হলো কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে এর প্রদত্ত বৃত্তের কেন্দ্র হলো তোমার 0 0 আর ব্যাসার্ধ হলো কত, ব্যাসার্ধ কত 2। তাহলে আর নিম্ন বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, যে বৃত্তটা নির্ণয় করো তার কেন্দ্র কত 4 0 4 3। তাহলে আমরা যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, সুতরাং কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হবে কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল না বিয়োগফল, ব্যাসার্ধ দ্বয়ের হ্যাঁ যোগফলের সমান, যোগফল। এটা আমরা লিখতে পারি কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে এখানে কেন্দ্র কত, একটা হলো 0 0 আর একটা কি 4 3। তাহলে আমরা লিখতে পারি বা দিয়া 4 3 ও 0 0 এর দূরত্ব, কেন্দ্র হলো এটা না দুইটা দূরত্ব, আর ব্যাসার্ধ একটা হলো 2 আর একটা কত আর। তাহলে এটা যদি দূরত্ব আমরা বের করি তাহলে এগুলো 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার বাই এটা সমান হলো 2 প্লাস r, ঠিক আছে। নিচে আনলাম, তাহলে এখানে পাইলাম আমরা লগা 4 4 16 আর 9 রোটোবার লগা 25 2 প্লাস r, তার মানে এখানে পাইলাম আমরা লগা এটার মান কত 5 সমান হলো 2 প্লাস r। তাহলে r এর মান কত, r এর মান কত পাইলাম 3 স্যার 3। কি আরটা কি আমরা যে বৃত্তটা নির্ণয় করব তার ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো 3 আর কেন্দ্র কত
কেন্দ্র কত? 4 3 তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণ এখানে আমরা লিখবো নির্ণয় বৃত্তের সমীকরণ x minus 4 whole square হ্যাঁ হোল স্কয়ার প্লাস y minus 3 whole square equal to 3 square. তাহলে এটাকে আমরা একটু সাজাবো, বর্গ করব, বর্গ করে এটা বের করব। পারবো না এখন? জি স্যার। হয় স্যার পারমু। এখন যদি তোমার বহিস্থভাবে বলা থাকে বহিস্থ, আর যদি অন্তস্থ বলা থাকে তখন আমরা সূত্রটা লিখবো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের বিকফলের সমান। আর যদি ঠিক আছে, আর প্রশ্নতে কিন্তু বলা থাকে বহিস্থভাবে স্পর্শ করে অথবা অন্তস্থভাবে স্পর্শ করে, অথবা শুধু যদি বলে স্পর্শ করে তখন কিন্তু তোমাকে দুইটাই বিবেচনায় আনতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এটাও বলা থাকতে পারে যে পরস্পরকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে তোমার দুইটা সমীকরণ হবে। তখন দুইটাই করতে হবে। তখন অন্তত স্পর্শ করে একটা ব্যাসার্ধ পাবো, বহিস্থভাবে স্পর্শ করে আরেকটা ব্যাসার্ধ পাবা, সেই ক্ষেত্রে দুইটা বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে, যেমন ওই যে পরের প্রশ্নটাই দেখো, পরেরটাই তো মনে হয় শুধুমাত্র লিখছে স্পর্শ করে, এটা বলা আছে না? পরের প্রশ্নটা দেখো 13-2। জি স্যার, জি স্যার বলা আছে স্পর্শ করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটাই বিবেচনা আছে, যে তুমি তখন তুমি লিখবা যে যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তখন ব্যাসার্ধের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধ যোগফল। আর যদি বহিস্থভাবে সেই ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ বের করবা, একটা আনসার হবে। জি স্যার বুঝতে। আর এটা হবে দুইটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা, অন্তস্থ বহিস্থ দুইটা করবে। আর যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা আমরা করব। তাহলে এতটুকু থাক, আজকে আর করাচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার হোমওয়ার্ক কিরা স্যার? তোমরা ট্রাই করো কত পর্যন্ত? 15 পর্যন্ত ট্রাই করো। কতটুকুই করি স্যার, বেশি করতে পারি না, অনেক অঙ্ক দেওয়া থাকে। 15 পর্যন্ত ট্রাই করো, ঠিক আছে? তারপর অনেক বড় বড় অনেক সময় লাগে। সময় লাগে, জি স্যার, অনেক লম্বা লম্বা অঙ্ক। সময় দিতে হবে, সময় দিতে হবে। শোনো, এখন তো তোমরা পর্যাপ্ত সময় পাচ্ছ। আমরা হচ্ছে 2 ফুট। হ্যাঁ স্যার ম্যাথ গুলো অনেক লম্বা লম্বা। একটু লম্বা তো হবেই, স্বাভাবিক, একটু তো ইয়া হবে। টেবিলের সাথে নিজেরে বাইন্ধে রেখে দিবা, উঠতে যদি মন চায় উঠবা। জি স্যার। পড়বা, আস্তে আস্তে কোনো অভ্যাস হয়ে যাবে। অভ্যাস যখন হবে তখন তোমার এটা ভালো লাগে। তোমার যখন কোনো একটা তোমার ইয়াতে চলে আসে তখন এটা কাজটা করতে ভালো লাগে। আর ভালো যখন লাগবে তখন ওই 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা দেখো না, মানে পড়া ইয়া করলে তখন ক্লান্তি আসে। আর না হলে দেখবা, আর মোবাইলটা দূরে রাখ, মোবাইল কাছে রাখো। জি স্যার, এটা স্যার খাঁটি কথা বলছেন স্যার। যখন পড়বা মোবাইল লক করে রাখা লাগবে, দূরে রাখবা, সাইলেন্ট করে রেখে তোমার টেবিলের নিচে না, অন্য রুমে রেখে আসবে। রাখিয়া না হলে এটা যে মাঝে মাঝে একটু শব্দ করে না, ওই শব্দ হলে মনে হয় না কি না কি আসছে, দেখি একটু। জি স্যার। এটা একটু মানে ইয়া করে, প্রবলেম করে। এগুলা এত জরুরি না। আর তুমি নিজেকে যদি কন্ট্রোল করো, এখন তোমরা কন্ট্রোল না, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো যে আমি 5 মিনিটের ভিতরে আমি এটাকে ত্যাগ করতে পারবো, এটাকে ইয়া করতে পারবো, তাহলে ইয়া করতে পারবো। কিন্তু এটা করার দরকার নেই, আমার মনে হয় এটাকে দূরে রাখে বেটার। সারাদিনে একটু দেখলাই 5-10 মিনিট, আধা ঘন্টা দেখলাই, আর 5-10 মিনিট আধা ঘন্টার পরে যদি 2 ঘন্টা কাটায় ফেলো তাহলে কিন্তু তোমারই লস হবে। এটা থেকে দূরে থাকলে আস্তে আস্তে আমরা করবো। আর টেবিলের সাথে সম্পর্ক তৈরি করবো। বেশি বেশি যখন পড়বা, একটা সাবজেক্ট যখন ভালো লাগে না তখন চেঞ্জ করবা, সাবজেক্টটা চেঞ্জ করবা, অন্যটা পড়বা যেটা ভালো লাগে। জি স্যার। ঠিক আছে, আজকে আমরা রাখলাম 15 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। স্যার হোমওয়ার্ক 15 পর্যন্ত যেগুলো পারো করবা, ঠিক আছে? কমই দিলাম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদেব স্যার।